মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও আমার কৃতজ্ঞতা। উনি আমাকে এই দায়িত্ব অর্পণ করেছেন। শেখ হাসিনার পর এবার ফাঁসির দড়ি এগিয়ে আসছে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিকেই। মৃত্যুদণ্ড পেয়েও শেখ হাসিনা, যার কারণে আজ ভারতে পালিয়ে তিনি জেনারেল ওয়াকার। শেখ হাসিনাকে সেফ এক্সিট দিয়ে ভারতে যেতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন এই ওয়াকার। বাংলাদেশে গণ অভ্যুত্থানের পর রাজনৈতিক পরিস্থিতি যেদিকে মোড় নিয়েছে, তাতে এখন সবচেয়ে বেশি আলোচনায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের ভূমিকা এবং শেখ হাসিনাকে দেওয়া সেফ এক্সিট। বহু মানুষ মনে করেন শেখ হাসিনার বিরুদ্ধে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ বহু বছর ধরে জমেছিল, গণ অভ্যুত্থানের সময় যে অগণিত মানুষ নিহত ও আহত হয়েছে এবং দেশের যে ভয়াবহ দমনপীড়ন চলেছে, তার দায় শুধু শেখ হাসিনার নয়, বরং যারা তাকে রক্ষা করেছেন কিংবা তাকে নিরাপদে দেশ ছাড়তে সহায়তা করেছেন তাদের ওপরও সমানভাবে বর্তায়। যেখানে বারবার জেনারেল ওয়াকারের নামটা আসছে, শেখ হাসিনার সঙ্গে আত্মীয়তার কারণে তাকে তিনি বাঁচিয়েছিলেন বলে ধারণা করা হয়। ওয়াকার সম্পর্কে শেখ হাসিনার চাচাতো বোনের জামাই, তার শ্বশুর বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান ছিলেন শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাই। শুধু শেখ হাসিনাকে এক্সিট দিয়েই নয়, ডক্টর ইউনূসের বিরোধিতা করে ওয়াকার সমালোচিত হয়েছেন। গণ অভ্যুত্থানের পর আন্দোলনের সমন্বয়করা যখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর ইউনূসের নামটি প্রস্তাব করছিল, তখন সর্বপ্রথম সেখানে কে ভেটো দিয়েছিল জানেন? ডক্টর ইউনূসের বিরুদ্ধে ভেটো দেয়া মানুষটার নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জেনারেল ওয়াকারুজ্জামানের পক্ষ থেকে মূল ভেটোটা ছিল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস কেন? ইউনূসের পরিবর্তে অন্য যে কোনো কেউ আসতে পারে। ইউনূসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পারসন। একজন কনভিক্টেড পারসন কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারেন? বিষয়গুলো বলেছিলেন আন্দোলনের সমন্বয়ক ও বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদ। এখান থেকে প্রশ্ন উঠেছে, জেনারেল ওয়াকারের বিচার কি হতে পারে, হলেও কিভাবে হতে পারে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের কয়েকটি স্তরে বিশ্লেষণ করতে হয়। আইনগত অবস্থান, ক্ষমতার কাঠামো, সামরিক প্রভাব, জনগণের চাপ, রাষ্ট্রযন্ত্রের মানসিকতা এবং রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতা। প্রথমেই আইনগত অবস্থানের কথা বলা প্রয়োজন। বাংলাদেশের আইন অনুযায়ী মানবতা বিরোধী অপরাধ, গণহত্যা, গণনিপীড়ন, জোরপূর্বক নিখোঁজ, বিচার বহির্ভূত হত্যা, এসব অপরাধ রাষ্ট্র এবং রাষ্ট্রযন্ত্রের যে কোনো স্তরের ব্যক্তির বিরুদ্ধেই আনা যেতে পারে। আইন স্পষ্ট করে বলে, এমন অপরাধের হুকুমদাতা, নির্দেশদাতা, উৎসাহদাতা, সহায়তাকারী এবং যারা অপরাধ ঠেকানোর ক্ষমতা রাখলেও ইচ্ছাকৃতভাবে কিছু না করে তাদের সকলকেই দোষী হিসেবে বিবেচনা করা যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে। উচ্চ নির্দেশদাতা দায়, অর্থাৎ কারো অধীনে বাহিনী বা প্রশাসন কাজ করলে এবং সেই বাহিনীর মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তিও দায়মুক্ত থাকেন না। এ কারণে শেখ হাসিনার সময় যেসব হত্যা, নির্যাতন, গায়েবী মামলা, কারাগারে নির্যাতন, বিরোধী দল দমনে বল প্রয়োগ, গণ অভ্যুত্থানের সময় গুলি, এসবের দায় প্রধানমন্ত্রী ছাড়াও নিরাপত্তা বাহিনীর উচ্চ পর্যায়ের ওপরও বর্তায়। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনাকে নিরাপদে বের করে দেওয়া কি সেনাপ্রধানের অপরাধ? সরাসরি অপরাধ না বলা গেলেও এটা অপরাধ ঢাকার সহায়তা হিসেবে দেখা যেতে পারে। যদি প্রমাণ হয় যে তিনি অপরাধী ছিলেন এবং তার বিরুদ্ধে চলমান বা সম্ভাব্য বিচার প্রক্রিয়া ব্যাহত করার জন্য তাকে রাষ্ট্রযন্ত্রের সর্বোচ্চ কেউ সহযোগিতা করেছেন। জনগণের অভিযোগ হলো, দেশের শত শত নিহত, হাজারো আহত, লাখো মানুষের উপর নির্যাতন চালানোর অভিযোগ থাকা সত্ত্বেও তাকে নিরাপদে পালানোর সুযোগ কেন দেওয়া হলো, এবং এই সুযোগ দেওয়ার ক্ষেত্রে সেনাপ্রধানের ভূমিকা ছিল কিনা, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রে। এখন দেখা যাক জেনারেল ওয়াকারের বিরুদ্ধে বিচার কিভাবে শুরু হতে পারে। প্রথম ধাপ হলো অভিযোগ করতে পারে নাগরিক, নিহতদের পরিবার, রাজনৈতিক সংগঠন, মানবাধিকার সংগঠন বা রাষ্ট্র নিজে। অভিযোগ গৃহীত হলে তদন্তকারীরা সেনাপ্রধানের ভূমিকা এবং তার দেওয়া নির্দেশ, গোপন বৈঠকের নথি, সেনা সদর দপ্তরে যোগাযোগ, নিরাপত্তা সংস্থার চলাচল, শেখ হাসিনাকে বের করে দেওয়ার পুরো প্রক্রিয়ার নথিপত্র, এসব সংগ্রহ করবে। তদন্তে প্রমাণ পেলে পরবর্তী ধাপ হলো আনুষ্ঠানিক মামলা। এটি সাধারণ আদালত, বিশেষ করে তদন্ত কমিশন বা রাষ্ট্রীয় সত্য অনুসন্ধান কমিশনের মাধ্যমেও হতে পারে। এখানে সবচেয়ে বড় বাধা হলো সামরিক বাহিনীর প্রতিরোধ। সামরিক বাহিনী যে কোনো দেশের সবচেয়ে শক্তিশালী সংগঠন। যদি তারা মনে করে তাদের প্রধানের বিরুদ্ধে বিচার চলা উচিত নয়, তবে তারা প্রশাসনকে চাপ দিতে পারে বা বিচার কার্য ধীর করে দিতে পারে। বাংলাদেশের ইতিহাসে সেনাবাহিনীর ক্ষমতা সবসময় অত্যন্ত সংবেদনশীল, তাই তাদের উপর বিচার আনতে হলে রাজনৈতিক নেতৃত্বকে অত্যন্ত দৃঢ় হতে হয়। দ্বিতীয় বাধা হলো রাজনৈতিক সাহস। শেখ হাসিনাকে বের করে দেওয়ার যে গোষ্ঠীর লাভ হয়েছে,
সেই গোষ্ঠীর মধ্যে অনেকেই হয়তো বিচার চাইবে না, কারণ শেখ হাসিনা দেশ ছাড়লে নতুন ক্ষমতার ভারসাম্য তৈরি হয়েছে এবং সেই ভারসাম্যকে কেউ কেউ ভাঙতে চাইবে না। আবার গণঅভ্যুত্থানের সময় আহত, নিহত, নির্যাতিত মানুষের পরিবারগুলো বিচার না পেলে তারা নতুন করে আন্দোলনে যাবে। ফলে রাজনৈতিক নেতৃত্বের কাছে দুটো পথ: জনগণের পাশে দাঁড়ানো বা ক্ষমতার চাপের কাছে নতি স্বীকার। যদি তারা জনগণের পথে হাঁটে তবে সেনাপ্রধানের বিচার শুরু হতে পারে। তৃতীয় স্তর হলো জনচাপ। অভ্যুত্থান মানেই জনগণের শক্তির বিস্ফোরণ। যখন জনগণ একবার রাস্তায় নামে তখন তাদের দাবির কাছে রাষ্ট্রযন্ত্রকে নত হতে হয়। শেখ হাসিনার বিরুদ্ধে বিচার যেভাবে জনমতের দাবিতে পরিণত হয়েছে, ঠিক সেভাবেই যদি জনগণ মনে করে সেনাপ্রধানকেও বিচারের আওতায় আনতে হবে, তবে নজিরবিহীন চাপ সৃষ্টি হতে পারে। তখন যে কোনো সরকার, যে কোনো ক্ষমতাবানকে জনগণের সামনে টিকে থাকা কঠিন হয়ে উঠবে। ইতিহাস বলে, জনতার ক্ষোভ কোনো সেনাপ্রধান, কোনো শাসক, কোনো স্বৈরাচারকে ছাড় দেয় না। অতএব জনগণ যদি সার্বিকভাবে বিচার দাবি করে, সেনাপ্রধান নিজেও বিচার থেকে রক্ষা পাবে না। চতুর্থ স্তর হলো প্রমাণ সংগ্রহ। শেখ হাসিনাকে কোন তথ্যের ভিত্তিতে বের করে দেওয়া হলো, কে নির্দেশ দিল, কোন গোপন বৈঠক হলো, সেনা সদর দপ্তর থেকে কি নির্দেশ গেল, বর্ডার, বিমানবন্দর, নিরাপত্তা সংস্থা একযোগে কাজ করলো কিভাবে, এই সব কিছুর নথি, রেকর্ড, বার্তা, সিসিটিভি, সামরিক যোগাযোগ এসব পাওয়া গেলে তদন্ত এগোবে। আবার এসব নথি সেনাবাহিনীর কাছে থাকে, তারা তা গোপনও রাখতে পারে। ফলে প্রমাণ সংগ্রহ হবে অত্যন্ত কঠিন। তবে যদি সেনাবাহিনীর ভেতরে মতবিরোধ সৃষ্টি হয় এবং কেউ তথ্য ফাঁস করে দেয়, তাহলে পরিস্থিতি মুহূর্তেই বদলে যাবে। একবার প্রমাণ প্রকাশ হলে বিচার থামানো আর সম্ভব হবে না। পঞ্চম স্তর হলো রাষ্ট্রযন্ত্রের অবস্থান। বিচার বিভাগ স্বাধীন হলে তারা রাজনৈতিক চাপ বা সামরিক চাপ উপেক্ষা করে কাজ করতে পারে। কিন্তু বিচার বিভাগ যদি দুর্বল হয় বা ক্ষমতাসীনদের ওপর নির্ভরশীল হয়, তাহলে তারা সেনাপ্রধানের বিরুদ্ধে বিচার করতে ভয় পেতে পারে। আবার পুলিশ, প্রশাসন, গোয়েন্দা সংস্থা এসব প্রতিষ্ঠানও প্রভাবিত হতে পারে। বাস্তবে দেখা গেছে, রাষ্ট্রযন্ত্র যখন নিরপেক্ষ থাকে তখন বড় বড় অপরাধীদের বিচার সম্ভব হয়। অন্যদিকে রাষ্ট্রযন্ত্র যদি পক্ষপাতদুষ্ট হয়, বিচার থেমে যেতে পারে। সুতরাং বিচার সম্ভব হবে কিনা তা নির্ভর করছে রাষ্ট্রযন্ত্র কতটা নিরপেক্ষভাবে দাঁড়াবে তার উপর। এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিচার হলে সেটি কেমন হতে পারে? প্রথমত, এটি হতে পারে রাষ্ট্রের পক্ষ থেকে দায় নির্ধারণ। দ্বিতীয়ত, একটি বিশেষ আদালত গঠন হতে পারে যেখানে মানবতাবিরোধী অপরাধ, জনবিরোধী সিদ্ধান্ত, রাষ্ট্রদ্রোহী সহায়তা, অপরাধীকে রক্ষা এসব ধারা প্রয়োগ হতে পারে। তৃতীয়ত, সত্য অনুসন্ধান কমিশন গঠন হলে সেখানে স্বীকারোক্তি, নথি, প্রত্যক্ষদর্শীর বক্তব্য, সেনা কর্মকর্তাদের সাক্ষ্য এসব সামনে আসতে পারে। এতে সত্য প্রকাশ পাবে এবং দায় নির্ধারণ হবে। যদি প্রমাণ পাওয়া যায় যে শেখ হাসিনাকে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া একটি সাধারণ রাজনৈতিক সমঝোতা নয়, বরং অপরাধকে আশ্রয় দেওয়া, তাহলে জেনারেল ওয়াকার দায়ী হতে পারেন। বিচার শেষ হলে তার পদমর্যাদা, সম্মান, সব সামরিক বিশেষ সুবিধা বাতিল করা হতে পারে এবং শাস্তি পর্যন্ত গড়াতে পারে। সবশেষে সবচেয়ে বড় প্রশ্ন, এই বিচার কি সত্যিই হবে? বাংলাদেশের বাস্তবতায় কোনো শক্তিশালী ব্যক্তির বিরুদ্ধে বিচার হওয়া সহজ নয়। সেনাপ্রধান সবচেয়ে ক্ষমতাবান পদগুলোর একটি, তার বিরুদ্ধে বিচার মানে সামরিক কাঠামোর ভেতর প্রচণ্ড ঝাঁকুনি। এমন বিচার করতে হলে শুধু আইন নয়, রাজনৈতিক সাহস, জনসমর্থন, আন্তর্জাতিক নজরদারি এবং রাষ্ট্রের সর্বস্তরের সম্মিলিত অবস্থান প্রয়োজন। না হলে বিচার শুরু হবে কিন্তু শেষ হবে না। তবে বাংলাদেশের ইতিহাস বলে, অনেক অপ্রত্যাশিত বিচারও হয়েছে। ক্ষমতাবান অনেকেই শেষ পর্যন্ত দায় থেকে রক্ষা পায়নি। গণঅভ্যুত্থানের শক্তি যখন আসে তখন ইতিহাস ভিন্ন পথে হাঁটে। সবকিছু মিলিয়ে বলা যায় জেনারেল ওয়াকারের বিচার সম্ভব, কিন্তু এটি অত্যন্ত কঠিন। তার বিচার হতে হলে প্রমাণ, জনচাপ, রাজনৈতিক সাহস, রাষ্ট্রযন্ত্রের স্বাধীনতা সব একসঙ্গে প্রয়োজন। বিচার হলে এটি বাংলাদেশের জন্য নতুন যুগের সূচনা হবে, যেখানে কোনো ক্ষমতাবান আর দায়মুক্ত থাকবে না। আর বিচার না হলে জনগণ আবার প্রশ্ন করবে, এদেশের আইন কি শুধুই দুর্বল মানুষদের জন্য, নাকি ক্ষমতার আসনে থাকা যে কেউ অপরাধ করেও রক্ষা পায়? তাই এই বিচার শুধু একজন সেনাপ্রধানকে ঘিরে নয়, এটি বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রচিন্তা, ন্যায়বোধ ও গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করবে।